মুখের দিকে তাকিয়ে আবৃশাম এক ছিলেতে হাসলো। কিছুদিন আগে আমি বাসায় কিছু টাকার কথা বলেছিলাম, মনে আছে? আরাবি হ্যাঁ বলল। বাড়ির সমস্যার কারণে টাকা দিতে পারিনি। আমি ওখানে কিছুদিন জব করে সে টাকা সংগ্রহ করে একটা কোম্পানিতে ইনভেস্ট করেছিলাম। সেখান থেকেই কল আসছে। সে টাকা থেকে 6 গুণ বেশি টাকা আমি পেয়েছি। এখন নিজের ব্যবসা নিজের অর্জন দিয়ে করতে পারবো আরও। আমার স্বপ্নগুলো খুব দ্রুত পূরণ হয়ে যাচ্ছে। আবৃশাম আবেশে চোখ বুঝে নিল। আরাবি ভাইয়ের খুশি দেখে হেসে উঠল। অনুভার শ্যাম ভাই, আমাদের ট্রিট দিতে হবে। আবৃশাম আরাবির কথা শুনে মুচকি হেসে বলে, কি খাবে বলো? অনুবাকি যা খাবে আমরা তাই খাবো। আবৃশাম মনে মনে খুশি হলো, তার বোনটা মনের কথা বলেছে। টিনকি, কি খাবেন বলুন? আমার পক্ষ থেকে ফুল পেট খাওয়াবো। কোথায় যেতে যাবেন ভেবে জানান। রেস্টুরেন্টে না, সবাই মিলে বাসায় রান্না করব। অনেক আনন্দ হবে। সাথে শাকির, সাবির, জেনি, আপি, শাহির সবাই থাকবে। অনুভার কথা শুনে আবির আরাবি খুশি হয়ে গেল। আবৃশাম সায় দিল, রাতে আয়োজন করবে। আয়াজ আর অচি একটা লেকের পাড়ে চুপ করে বসে আছে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, দুই ভাইয়ের মুখ থেকে একটা আওয়াজও বের হয়নি। আজ দুই ভাই যেন পণ করেছে সারা বেলা যাবে কিন্তু কথা বলবে না। এক ভাই হারানোর ভয়ে চুপ করে আছে, আরেক ভাই হারিয়ে যাওয়ার ভয়ে চুপ করে আছে। দুজনের চেহারায় বিষাদের ছাপ। আয়াজের হাতে অচির মেডিকেল রিপোর্ট। আয়াজ অসহায় চোখে রিপোর্টটার দিকে তাকিয়ে দেখছে। হঠাৎ আয়াজ মেয়েদের মতো হুহু করে কেঁদে উঠল। অচির শক্ত হয়ে বসে আছে, তার কলিজা ফেটে যাচ্ছে। আয়াজের কান্নার আওয়াজ যেন পুরো লেকের পাড় ঝংকার তুলছে, পুরো নগরী যেন কেঁপে উঠছে। আয়াজ অজিকে শক্ত করে ছড়িয়ে ধরলো। আশেপাশের মানুষ কৌতূহলী নয়নে তাকিয়ে আছে। কি হয়েছে কেউ জানে না, কেউ বুঝতে পারছে না। দুটো যুবক হঠাৎ এইভাবে কাঁদছে কেন? তাদের কিসের এত বিষাদ? এত সুন্দর সুঠাম দেহের অধিকারীদের আবার কষ্ট কিসের? তোকে কোথাও যেতে দিব না, তোকে ছাড়া থাকতে পারবো না। মম তোকে ছাড়া মরে যাবে, অনুভা পাগল হয়ে যাবে। ও জি, বাবা মরে যাবে রে। আমি আমার কলিজাকে ছাড়া কিভাবে এই দুনিয়ায় থাকবো? ছাড়বো না তোকে। তুই খুব ফাজিল হয়ে গিয়েছিস। তোকে কত আঘাত করেছি, কত বাজে কথা বলেছি, তবুও তুই চুপচাপ ছিলি কেন? বল না কেন? আমাদের কেন এমন হচ্ছে? শক্ত মনের আয়াছের ছোট ভাইকে খেলনা পুতুলের মতো চেপে ধরে বায়না করছে তাকে কাউকে দিবে না। অচে যেন আয়াছের খেলনা এমন ভাবে জড়িয়ে রেখেছে যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। অনুভাকে দেখে রেখো, মেয়েটাকে আর আঘাত পেতে দিও না। এমনি বাবা মা হারিয়ে অনুভূতি শূন্য হয়ে আছে, হাসি কান্না ভুলে গেছে। আমার বেলায় মেয়েটাকে কাঁদিয়ে ছাড়বে, না কাঁদলে ওর অসুবিধে হবে। তোর অনু কি তোর চলে যাওয়া মেনে নিতে পারবে? অনু জানে না আমি ওকে ভালোবাসি, সমস্ত প্রমাণ মিটিয়ে দিয়েছি। তাই কিছুদিন কষ্ট পেলেও ঠিক হয়ে যাবে। তুই ভালো না বাসলেও সে তোকে ভালোবাসে, ওর জীবনটা নষ্ট হয়ে যাবে। একতরফা ভেবে ভুলে যাবে, তখন অন্য একজন এসে আমার অনুকে রাঙিয়ে দিবে। ওকে ভালো করেই জানিস, অন্য কাউকে সে সুযোগ দিবে না। দিবে, হয়তো একটু সময় নিবে। তুই কি জানিস তোর সুখের জন্য সিলেট গেছে? ওর চোখ দেখে সব বলতে পারি। বোকা মেয়েটা ভেবেছে ও থাকলে তিথি বুঝে যাবে ও আমার প্রতি দুর্বল। ও যদি জানে তুই তিথিকে বিয়ে করিসনি, তখন কি হবে একবার চিন্তা কর। সব কথার একটাই উত্তর, আমি অনুভাকে ভালোবাসি না। তো রিপোর্ট সম্পর্কে আমাকে কে বলেছে একবার জিজ্ঞাসা করলি না কেন? অপ্রত্যাশিত কথা শুনে অচিত চট করে আয়াছের মুখের দিকে জিজ্ঞাসু দৃষ্টি দিল। অনুভা রাত 3টের সময় কল দিয়ে তোর রুম সার্চ করতে বলে। আমি প্রথমে রাজি ছিলাম না, অনুর অনুরোধে সার্চ করি। ও কিভাবে জানে? দেখেনি তো? না, সম্ভবত ফাইলটা দেখেছে। সকালে আবার কল দিয়ে জিজ্ঞেস করেছে রিপোর্টে কি আছে। আমি বলেছি রিপোর্ট তোর না। অচি বুকের বাম পাশে চেপে ধরে ঝোরে শ্বাস ছাড়ল। আবৃশামের সব ভাই বোন লনের পাশে রান্না করার ব্যবস্থা করছে। অনুভার সাথে সাথে এটা ওটা নিয়ে আসছে। সন্ধ্যার পর কুয়াশার চাদরে নগরী ঢেকে যাচ্ছে। অনুভার একটুও ভালো লাগছে না। কি করবে কি করবে ভাবতে ভাবতে পুকুরের দিকে নজর গেল। নিরুপায়ে এসে পুকুরের শান বাঁধানো ঘাটে পানিতে পা ডুবিয়ে বসলো। বিকাল থেকে হাতে হাতে টুকটাক কাজ করে ক্লান্ত হয়ে গেছে। শরীর মন দুটোই খারাপ। কখনো ভাবতে পারেনি
বড় মা আয়াজ ভাইয়া অছি ভাইয়া ছাড়া থাকতে পারবে, আয়েশাকে ছাড়া আনন্দ করতে পারবে। কিন্তু আজ মাসেরও বেশি হলো আয়াজ ছাড়া কারো কণ্ঠটাও শোনে না, শুনতেও ইচ্ছা করে না। কেন করে না অনুর অজানা। মাঝে মাঝে ডুকরে কাঁদতে ইচ্ছা করে, কিন্তু কান্না বের হয় না। বুকের ভেতরটা খুব ব্যথা করে। তাহেরা চৌধুরী আর আরাবি যতই সঙ্গ দিক, সারা খানের মতো হয় না, আয়েশার মতো হয় না। অনুভা কি করছো? হঠাৎ ভার পুরুষালী কণ্ঠে সম্বিত ফিরল। একটু চেপে ঘাড় ঘুরে তাকিয়ে দেখে কবির পাশে বসে মুচকি মুচকি হাসছে। অনুভার খুব রাগ লাগলো, কিন্তু কিছু বলল না। প্রথম দিক থেকে এই ছেলেকে পছন্দ না, কেমন যেন চিপকে থাকার বাহানা খুঁজে। কিছু না। পানি থেকে পা তুলে বসো, ঠান্ডা লাগবে। অনুভা আগের মতোই বসে আছে, ইচ্ছে করছে ছেলেটাকে ধাক্কা দিয়ে পানিতে চুবানি দিতে। তোমাকে সুন্দর লাগছে, মিষ্টি কালার জামার সাথে ঠিক মিষ্টি পাখির মতো লাগছে। জামার কালার চেনেন না, প্রশংসা করতে আসছেন কেন? কবির ভ্যাবাচাকা হয়ে গেল। তোমাকে তো মিষ্টি মেয়ের মতো লাগছে। অনুভা ভ্রু কুচকে কবিরের দিকে তাকিয়ে বলে, জামা গোলাপি কালার, আপনি বলছেন মিষ্টি কালার। তা গোলাপি কালার মিষ্টি বানায় নাকি ময়রারা? আর মিষ্টি মেয়ে দেখতে কেমন আমাকে দেখায়েন। অনুভার আগে পুকুরের পাড় থেকে উঠে গেল। কবির বুকার মতো অনুভার যাওয়ার দিকে তাকিয়ে আছে। হঠাৎ কাঁধে কারো ভারী হাতের চাপ অনুভব করে চমকে পাশ ফিরে আবৃসাম পাশে বসেছে। আবৃসামকে দেখে সৌজন্যমূলক হাসি দিল। কি করিস ভাই? কিছু না, কখন আসলে? যখন ছোট্ট একটা মেয়ে আমার ভাইকে কালার চিনিয়ে দিচ্ছে তখন আসছি। কবির লজ্জায় মাথা নিচু করে এক হাত দিয়ে গর্দান ডলতে লাগলো। অনু থেকে দূরে থাক, মেয়েটা নরম, বোকা না। সবসময় চুপ থাকে, তাই একটু কথা বলতে আসছিলাম, এর বেশি কিছুই না। এর চেয়ে বেশি তো দূর, কথা বলতেও আসবি না, ও এসব পছন্দ করে না। কবির আবৃসামকে প্রচন্ড ভয় করে। সামান্য কারণে 11 বছর আগে কবিরকে মারতে মারতে হাসপাতালে পাঠিয়েছিল। কবির সেটা এখনো ভুলেনি। চৌধুরী বাড়ির বড় ছেলে না হলেও সবাই আবৃসামকে খুব ভালোবাসে। চৌধুরী বাড়ির সবাই জানে আবৃসাম শান্ত নরম মনের ছেলে। আবৃসাম ঠান্ডা ভাষায় হুমকি দিয়ে গেল। কবির দাঁতে দাঁত চেপে আবৃসামের যাওয়ার দিকে কুট্রিল হাসলো। আবৃসাম সবুজ টি শার্টের সাথে কালো ফুল প্যান্ট পরে আছে। ঠান্ডার মধ্যে ঘেমে শরীরে টি শার্ট ভিজে লেপ্টে আছে। ফর্সা হাতের ঘন লম্বা লোমগুলো হাতের সাথে লেপ্টে আছে। একটু পর পর তরকারি বড় খুন্তি দিয়ে নাড়ছে আর কপালের ঘাম মুছে নিচ্ছে। বাম হাতের কালো ঘড়িটা হাত উপর নিচ করার সময় চিকচিক করে চলছে। সুদর্শন পুরুষ সুঠাম দেহের অধিকারী 6 ফিট 2 ইঞ্চি বলিষ্ঠ দেহের অধিকারী যুবক সবার মন রক্ষার্থে লাকড়ির চুলায় আপন মনে রান্না করছে। ছোট ছোট ভাই বোনগুলো এটা ওটা কেটে দিচ্ছে, কেউ হাতের কাছে দিচ্ছে। অনুভা গুটি গুটি পায়ে আবৃসামের পাশে গিয়ে দাঁড়ালো। শ্যাম ভাই আমাকে দিন, আমি একটু তরকারি নাড়া দিব। পাশে মিষ্টি কণ্ঠে আবৃসাম ঘাড় ঘুরিয়ে অনুভার দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিল। খুন্তি বাড়িয়ে দিয়ে, সাবধানে নাড়বেন, হাতে লাগে না যেন। আবৃসাম অনু থেকে এক কদম দূরে দাঁড়ালো। অনুভা ছোট হাত দিয়ে খুন্তি ঘোরাতে হিমশিম খাচ্ছে। আবৃসাম ঠোঁটের কোনায় এক ছিলিতে হাসি ছুড়িয়ে দেখছে কাঙ্ক্ষিত নারীকে। নাড়তে গেলে চুলের আঁচের সাথে সাথে তরকারির ভাপ এসে হাতে ছ্যাঁকা লাগছে। একটু চুলোর কাছে থেকে চোখ আর নাক লাল হয়ে গেল। গোলাপি গাল দুটোতে রক্ত জমা হচ্ছে। অনুভা যেখানে খুন্তি ধরেছে তার কয়েক ইঞ্চি উপর আবৃসাম হাত বাড়িয়ে ধরে অনুভার সাথে ধীরে ধীরে নাড়তে লাগলো। এতে অনুভার খুব ভালো লাগছে। সে তো খুন্তি দিয়ে নেড়ে মজা পাচ্ছিল না, আবৃসাম ধরাতে সে পুরো তরকারি নাড়ার মজা ফিল করছে। দুই মানব মানবীকে দূর থেকে তাহিরা চৌধুরী আর আরাবি মুগ্ধ হয়ে দেখছে। আবৃসামের চওড়া শরীরের কাছে বাচ্চা একটা মেয়েকে পুতুলের মতোই লাগছে। আরাবি দেখ, দুইটাকে কত সুন্দর মানিয়েছে। তাহিরা চৌধুরীর চোখ মুখ উজ্জ্বল হয়ে আছে। আরাবি মুচকি এসে ফোন বের করে কয়েকটা ফটাফট ছবি তুলে আবৃসামের ফোনে সেন্ড করে দিল। কবে আসবে আমার ভাইয়ের সেই কাঙ্ক্ষিত দিন? আমার খুব ভয় লাগে মা, যদি আমার ভাইয়ের মন ভেঙে যায়। আল্লাহ যেন তা কখনো না করে। আমার ছেলেটা মরে যাবে রে। সেদিনটি আমি আজও ভুলিনি। যেদিন অনুভার 1 বছর পূর্ণ হলো সেদিন আমার ছেলেটা
মৃত্যুর মুখে ছিল, শুধু একটা মেয়েকেই সেফ রাখার জন্য। মৃত্যুর মুখে থেকে তোর বাবার পা ধরে জড়িয়ে ধরে বলেছে, বাবা জীবনে কিছুই চাই না, শুধু অনুকে দাও, আমি ওকে বিয়ে করব। সেদিন তোর বাবা হাওমাও করে কেঁদেছে, কারণ সেটা কিভাবে সম্ভব? খান বংশের মানুষ এইটুকু বাচ্চাকে কখনোই বিয়ে দিবে না। তাছাড়া আমাদের বিবেকে বাধে মাত্র 1 বছরের মেয়েকে 10 বছরের একটা কিশোরের সাথে বিয়ে দিতে বলি বা কী করে? 1 সপ্তাহ হসপিটাল থেকে শুধু একটা কথাই জপতু, অনুভাকে দিয়ে দাও। আরাবি উৎসুক হয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছিল সেদিন? জন্মদিনের পোশাক পরে ছোটদের সাথে খেলতে গিয়েছিল। খেলতে খেলতে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কান্না করতে অবিরাম দেখে রাস্তা দিয়ে দ্রুত গতিতে একটা কার ছুটে আসছে। সঠিক সময় তোর ভাই না থাকলে হয়তো অনুভা বেঁচে থাকতো না। কারের 2টা চাকা তোর ভাইয়ের শরীরের উপর দিয়ে গেছে। আরাবি অবাক হয়ে মায়ের কথা শুনল। সে 1 বছরের ছোট্ট অনু থেকে আজ পর্যন্ত ভালোবাসে। আরাবি আবরেশামের আহাজারি দেখেছে অনুর 5 বছর পূর্ণ যেদিন। আহিস চৌধুরী অনেক মেরেছে আর বলেছে, অনুভার যোগ্য হয়ে দেখা, যখন মনে হবে তুই অনুভার যোগ্য, সেই দিন আমরা ভিখারির মতো চেয়ে তোর কাছে এনে দিব। এর আগে আর কখনোই অনুভার নাম আনবি না। সেদিন আবরিশাম বলেছিল অনুভার যোগ্য হতে কি করতে হবে। যদি সাফ সাফ বলেছে, বাহিরে গিয়ে লেখাপড়া করে ডিগ্রি নিয়ে আয়, নিজের পায়ে দাঁড়া, নিজের স্ত্রীর দমে পালার অর্থ উপার্জন কর। সেদিন আবরিশাম চুপ থেকে ছিল। তার 1 মাসের মধ্যেই আবরিশাম দেশ ছেড়ে গিয়েছিল। এর মধ্যে কোনো দিন অনুভার কথা জিজ্ঞেস করেনি। অনুভার কথা জিজ্ঞেস করার ভয়ে প্রিয় খালামণি নীরা খানের সাথে যোগাযোগ বন্ধ রেখেছিল। সেই যে 11 বছর আগে কথা হয়েছে, এর মধ্যে আর একদিনও ও কথা বলেনি, আর জীবনও বলতে পারবে না। রান্না করে শরীরের নাজেহাল অবস্থা। অনুভার সাথে তরকারি নাড়তে গিয়ে দুজনের গায়ে কালি লেগে মাখামাখি হয়েছে। আবরেশাম ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হলো। সাফেদ টাওয়াল দিয়ে শরীর ভালোভাবে মুছে নিল। আলমারি থেকে ঘিয়া কালার টি শার্টের সাথে বাদামি কালার ফুল প্যান্ট পরে নিল। হাতের কবজিতে কালো ফিতার ঘড়ি লাগাতে লাগাতে ফোনের দিকে নজর গেল। বেশ কয়েকটা নোটিফিকেশন জমা হয়েছে। বিছানায় বসে ফোনটা হাতে নিয়ে আরাবির নাম্বার দেখে কৌতূহলে নিয়ে আগে সেটা অন করে দেখে চোখ উজ্জ্বল হয়ে গেল। বেশ কয়েকটা ছবি পাঠিয়েছে। প্রত্যেকটা ছবি জুম করে দেখছে। অনুভা আবরেশাম থেকে খুন্তি নিচ্ছে। নেওয়ার সময় মেয়েটার মুখে খুশির ঝিলিক লেপ্টে আছে। আরেকটা ছবি আরবিশাম আর অনুভা তরকারি নাড়ছে। অনুভার মাথা তার বুক পর্যন্ত। আরেকটা ছবি অনুভা সামনে আবরেশামের পেছন থেকে খুন্তির হাতল ধরে আছে। অনু ঘাড় ঘুরিয়ে আবরেশামের মুখের দিকে ছোট্ট ছোট্ট চোখে তাকিয়ে আছে। ছবিটা দেখে আবরেশাম শব্দ করে হেসে দিল। আবরেশামের ঘামে চুল ছিপছিপ হয়ে দাঁড়িয়ে 1 ফোঁটা ঘাম অনুর গালে পড়েছে। অনুভা তখন তার দিকে 1 পলক তাকিয়েছিল, হয়তো বিরক্ত হয়ে তাকিয়েছিল অথবা অবাক হয়ে। আবরেশাম চোখ বন্ধ করে তখনকার একটা কথা ভেবে হাসি চওড়া করলো। তরকারি নাড়তে নাড়তে অনুভা ডাকে, শ্যাম ভাই, হুম। আপনার থেকে বকুল ফুলের ঘ্রাণ আসছে। তাই? হুম। বকুল ফুল বুঝি আপনার অনেক পছন্দ? অনেক। আমার অজি ভাই একটা গাছ লাগিয়েছে। আমি আর আয়শু প্রতি বছর অনেকগুলো করে মালা বানিয়ে সবাইকে দিতাম। আমাকে দিবেন না? ফুল কোথায় পাবো? আমি এনে দিব। অনু মাথা একদিকে হেলে দেবে বোঝায়। আবরেশাম মুচকি এসে ফোন প্যান্টের পকেটে ঢুকিয়ে নিল। চুলে ব্যাক ব্রাশ করতে করতে ছাদের দিকে পা বাড়ালো। অনুভা আবরেশামের পরে ফ্রেশ হতে ঢুকেছে। অনুকে নিয়ে একসাথে খেতে যাবে। আবরেশাম অনুভার দরজার সামনে দাঁড়িয়ে টোকা দিলে, আরুপি, ভেতরে এসে আমার জামার হুক লাগিয়ে দাও। দেখো না, হাত পিছে যাচ্ছে না। অনুভার কথা শুনে আবরেশাম চমকে উঠল। বিস্ময়ে হতভাগ হতভম্ব হলো। কিং কর্তব্য বিমূঢ় হয়ে রইল কতক্ষণ। যখন বোধগম্য হলো তখন শুকনো ঢোক গিলল।
আবরির সামনে এক মুহূর্ত না দাঁড়িয়ে ধুপ ধুপ পা ফেলে নিচে চলে গেল। অনুভা সাড়া না পেয়ে দরজা খুলে আবরিশামকে দ্রুত চলে যাওয়া দেখে লজ্জায় মূর্ছা যেতে ইচ্ছা করছে। ও আল্লাহ, এখন শাম ভাইয়ের সামনে কিভাবে যাব? কিভাবে? অনুভা ঠোঁট চেপে কেঁদে দিল। অনুভা জানে আবরিশাম দেখেনি, কিন্তু শুনেছে তো। আরাবি দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে দেখে অনুভা বসে কান্না করছে। আরাবি ঠোঁট চেপে হাসলো। অনুভা কেন কান্না করছে বুঝতে পারছে। দ্রুত অনুর কাছে গিয়ে জড়িয়ে ধরলো। অনু পাখির কি হয়েছে? আরুপি, অনুভা ফুপিয়ে উঠে কান্নার জোর বেড়ে গেল। আরাবি হাসতে লাগলো। আরে পাগলি, কান্না করছো কেন? বলবে তো। তোমাকে ভেবে শাম ভাইকে। অনুভা কান্নার কারণে গলা দিয়ে কথা বের হচ্ছে না। ভাইয়া ছাদে আসছিল? অনু উপর নিচ মাথা নাড়ল। আমাকে ভেবে কি করেছো? যদিও আবরিশাম আরাবিকে বলেছে, তবু অনুভার থেকে শুনতে চাইলো। তোমাকে ডেকে জামার হুক লাগিয়ে দিতে বলেছি। তোমার ডাক ভাইয়া শুনেছে? হুম। শুনে নাই মনে হয়, শুনলে তো আমাকে বলতো। তাহলে তুমি এখানে কেন? ওরে আমার পাকনি, তোমাকে না পেয়ে রাখতে আসলাম। তাছাড়া ভাই শুনলে সমস্যা কি? রুমে তো আসেনি। না। তাহলে কান্না করার কারণ কি? শাম ভাইয়ের সামনে যেতে লজ্জা লাগবে তো। কিছুই হবে না। অনুভার হুক আটকে দিয়ে হাত ধরে লঞ্চ সাইটে নিয়ে আসলো। লঞ্চ সাইটে 4 চৌধুরী মিলে বিকেলে আড্ডা দেওয়ার জন্য টেরেস বানিয়েছে। সেখানে সব ভাই বোন মাদুর বিছিয়ে বসে আছে। অনুভা আরাবির জন্য অপেক্ষা করছে। অনুভা আরাবির পিছে পিছে হাঁটছে যেন শাম দেখতে না পায়। আরাবি অনুভাকে আবির আর সাহিরের মাঝে বসিয়ে দিল। সাহিরের পাশে আবরিশাম বসেছে। মাই বিবি, তুমি আসছো? আমাকে খাইয়ে দাও তো। দেখছো কত রাত হয়েছে, আমার অনেক ঘুম পেয়েছে। অনুভা বিরিয়ানির সাথে সালাদ নিয়ে সাহিরের মুখের সামনে ধরলো। সাহির মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। কি হলো, খাও। তুমি আমাকে সালাদ দিয়ে বিরিয়ানি খাওয়াবে? মাংস দাও। অনুভা মুচকি হাসলো, যে হাসিতে কোনো প্রাণ নেই। সাহির অনুভার মুখের দিকে তাকিয়ে বলে, মাই বিবি, তোমার হাসি একদম মলিন। তোমার হাসি দেখলে কারো মুগ্ধ হওয়ার চান্স নাই। তবে আমি এতেই খুশি। আবরিশাম মাত্র মুখে বিরিয়ানি দিয়েছে। সাহিরের কথা শুনে খুব খুব করে কাশতে লাগলো। অনুভা চোখ গোল গোল করে সাহিরের দিকে তাকিয়ে আছে। সাহির টুপ করে অনুভার গালে একটা চুমু দিল। সাহিরের কারবার দেখে সবাই হাহা করে হেসে উঠল। আবরিশাম সাহিরের হাত ধরে টেনে কোলে তুলে নিল। আর একটা বাজে কথা বললে তোকে তুলে একটা আছাড় মারবো। বারিশ ভাইয়া, তুমি আমাকে মারলে মাই বিবি তোমাকে মারবে, তাই না বিবি? অনুভা সাহিরের দিকে তাকিয়ে মাথা কাত করে হু বোঝালো। অনুভা একটু বিরিয়ানি সাথে সালাদ নিল। একটা কাঁচা মরিচ নিয়ে একটু একটু করে খেতে লাগলো। অনুভার খাওয়া দেখে আবরিশাম কপাল কুঁচকে নিল। খাবার কি ভালো হয়নি? হয়েছে, আমার খেতে ইচ্ছে করছে না। আরাবি, তুমি টিঙ্কি গার্লকে খাইয়ে দাও। আবরিশামের মুখে টিঙ্কি শুনে কবির কেমন যেন বোকা চোখে তাকালো। আরাবির সাথে সাথে অনুভার মুখের সামনে খাবার ধরলো। অনু 3-4 লোকমা খেয়ে দ্রুত উঠে গেল। অনুভার যাওয়ার দিকে আবরিশাম করুণ চোখে তাকিয়ে আছে। সবাই মজা মস্তি করে খেয়ে নিল। আবরিশাম এক লোকমা খেলো না। অনুভা চলে যাওয়া একটু পর আবরিশাম উঠে গেল। গভীর রজনী কুয়াশার চাদরে মুড়ি আছে। নিস্তব্ধ এলাকা। দূর থেকে 2-1টা কুকুরের ডাক ভেসে আসছে। পাশের চা বাগান থেকে কাঁচা পাতার ঘ্রাণ আসছে। অনুভা চুপ করে ছাদের এক কোণায় বসে ঠান্ডায় ঠুক ঠুক করে কাঁপছে। কুয়াশা ভরা আকাশের দিকে তাকিয়ে অদৃশ্য কুয়াশায় ঢাকা চাঁদ খুঁজছে। কোথায় চাঁদের দেখা নেই। আজ যেন আকাশের চাঁদটাও তার সাথে অভিমান করেছে। বিরিয়ানির ঘ্রাণ যেন নতুন করে অনুভার ছোট্ট হৃদয়ের ঘাটা নতুন করে রক্তক্ষরণ হচ্ছে। অনুভা কখনোই বিরিয়ানি খেত না, জন্য অচির সাদা ভাতের ব্যবস্থা করত। আজ কেন যেন খুব বেশি মনে পড়ছে। আকাশের দিকে তাকিয়ে অনু বিড়বিড় করে বলছে, দূরত্বের গুরুত্ব আজ পিছুটান আর মায়াজালের গল্প বলে। আর আমার মন পড়ে থাকে তোমায় নিয়ে দেখা স্বপ্নগুলোর অতীত স্মৃতি আর বাস্তবতার বেড়াজালে। মনে পড়ে কি ঠিক কবে ভালোবেসেছিলে, থাকি এক আকাশের নিচে, কিন্তু আমাদের আর দেখা হয় না। তাই অন্তরের চাবিকাঠি অন্তরেই থাক, ভালোবাসা এভাবে লুকোচুরিতেই থাক। তুমি হয়তো আমায় বাসনি ভালো,
মিথ্যার মায়া জালে আটকা ছিলাম আমি নিজেই। তুমি তো ঠিকই সুখে আছো, আমার খবর তো নাওনি একবারও। ভালো নাই বাসলে ছোট বোন মনে করেও তো নিতে পারতে খবর, নাওনি খবর। তোমার কেয়ারগুলোই আমি ভালোবাসা ধরে কত শত স্বপ্ন বুনেছি, আমার স্বপ্নটাকে আঘাত না করে ভেঙে দিতে পারতে। একটু থেমে আবার বিড়বিড় করে বলতে লাগলো, হঠাৎ দেয়া আঘাতের পর আমি আর সৃষ্টিকর্তার কাছে তোমাকে চাইনি। আমি চেয়েছি ধৈর্য। তিথি আপু কত ভাগ্যবতী, তোমার মতো একজন সঙ্গী পেয়েছে, আর আমি কত দুর্ভাগা, পিতা মাতার সাথে প্রিয় মানুষকেও হারিয়ে ফেললাম। খোদার কাছে মৃত্যু চেয়ে নিব, কিন্তু কোনো মানুষকে ভালোবাসবো না। অনু কনকনে শীতে কাঁপছে। হঠাৎ গায়ে ভারী কিছু ছোঁয়া পেয়ে আঁতকে ওঠে। সামনে আবৃশাম একটু সামনে ঝুঁকে অনুভার গায়ে শাল জড়িয়ে দিল। অনুভা থেকে একটু দূরত্ব নিয়ে অনুর মতো করেই বসলো। অনু শ্যামকে এক নজর দেখে মাথা নিচু করলো। ঘুমাননি কেন? ঘুম আসছে না। ক্ষুধা লাগেছে তাই না? অনুভা শ্যামের দিকে মুখ ঘুরিয়ে তাকালো। তখন তো কিছুই খাননি, তাই ভাবলাম হয়তো ক্ষুধা লেগেছে। আমি বিরিয়ানির ঘ্রাণ সহ্য করতে পারি না। আমি জানতাম না। শ্যাম হাত বাড়িয়ে একটা ট্রে সামনে আনলো। ট্রে থেকে বাটিগুলো নামিয়ে ট্রেটা একটু দূরে রাখলো। বাটির ঢাকনা তুলে অনুভার সামনে ধরলো। সাদা ভাত, চিংড়ি ভুনা আর রোস্ট। অনুভা অবাক হলো। রোস্ট আর চিংড়ি ভুনা কোথায় পেলেন? বাসায় তো রান্না হয়নি। আমি আপনার জন্য রান্না করে আনলাম, খেয়ে এক চট প্রশংসা করে দিন। অনুভা হাত ধুয়ে রোস্ট দিয়ে খাচ্ছে আর একটু পরপর চিংড়ি ভুনা দেখছে। শ্যামকে বলতে পারছে না চিংড়ির খোসা ছাড়িয়ে দিতে। শ্যাম মুগ্ধ হয়ে দেখছে। অনুভার সংকোচ দেখে ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে বলে, চিংড়ির খোসা ছাড়িয়ে দিব? আমি ছাড়ালে 2 হাতে লাগে। শ্যাম হাত ধুয়ে সবগুলো চিংড়ির খোসা ছাড়িয়ে দিল। অনুভার রোস্ট পুরোটা শেষ করে চিংড়ির অর্ধেকটা তুলে নিল। আপনি ভাত খাচ্ছেন না কেন? অনুভা করুণ চোখে তাকালো। ভাত খেলে এসব মিস হয়ে যাবে। রোস্ট অনেক অনেক সুস্বাদু হয়েছে, চিংড়ি লাজবাব। অনুভার বলার ধরন দেখে শ্যাম হাহা করে হেসে উঠল। অনুভা খাওয়া বাদ দিয়ে শ্যামের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। অনুভার তাকানো দেখে শ্যাম থেমে গেল। চোখের ইশারায় জিজ্ঞাসা করলো, কি হয়েছে? ছেলেরা এত জোরে হাসে, আমার অজি ভাই শুধু 2 দিন এভাবে হেসেছে। আর আয়াজ ভাই হাসে, তবে এত জোরে না। তবে আমার অজি ভাই আর হাসি অমায়িক, কখনোই কারোর সামনে হাসে না। তাই? খুব মিস করছো তাদের, তাই না? আপনি খেয়েছেন? শ্যাম মুগ্ধ হয়ে গেল অনুভার কথায়। খাবো না। তার মানে না খেয়ে আছেন? কিন্তু কেন? আপনি তো নিজে রান্না করলেন। রান্না করলে খাওয়ার রুচি থাকে না। ও, আপনি থাকেন, আমি আপনার জন্য কিছু করে আনি। আপনার কি পছন্দ আমি তো জানি না। প্রথমত আমার সব পছন্দ, অপছন্দের তালিকায় কিছুই নেই। দ্বিতীয়ত আমি এখন কিছুই খাবো না। না খেয়ে থাকবেন? আপনি তো সেই 12:30টার দিকে শুধু পিঠা খেয়েছেন। এই অধমের উপর তাহলে আপনার একটু হলেও নজর আছে? সব সময় তো আশেপাশে থাকেন, তাই। আমাকে ভাতগুলো ভালোভাবে মাখিয়ে দেবেন? অনুভা মাথা নিচু করে মিনমিনে গলায় বলল, ঘৃণা লাগবে না? না, আয়াজ ভাইয়া না থাকলে অজি ভাই মাখিয়ে দিত। আবৃশাম মুচকে এসে অনুর প্লেট বাম হাতের তালুতে নিয়ে ভালোভাবে ভাত মাখিয়ে দিল। অনুভা ভাতগুলো এক সাইড করে রেখে অল্প একটু করে ভাত নিয়ে তার মাঝে করে চিংড়ির টুকরো দিয়ে আনাড়ি হাতে মুখে পুরে দিচ্ছে। হাত থেকে কয়েকটা ভাত গড়িয়ে ওড়নায় পড়ছে। আপনার হাত দিয়ে খেতে অসুবিধা হচ্ছে, আরাবিকে ডাকি? না না না, আমি খেতে পারবো, আপিকে ডাকতে হবে না। হাত দিয়ে কখনো খাননি? খুব কম। আমার হাতের চামড়া অনেক পাতলা। ঝাল ভাত খেলে হাত অনেক জ্বলে, তাই কেউ খেতে দেয়নি। এখন দেখেন না, হাত দিয়ে খেতেই পারি না। অনুভার গলা দিয়ে কথা বের হচ্ছে না, খুব কষ্ট করে কথা বলছে। স্বামীর ভেতর ফেটে যাচ্ছে। মেয়েটিকে খানবাড়ির মানুষ খুব যত্নে বড় করেছে, একদম ননির পুতুল। স্বামীর ইচ্ছে করছে নিজের হাত দিয়ে খাইয়ে দিতে, অধম্য ইচ্ছাটাকে মাটি চাপা দিল। চামচ দিয়ে খান। চামচে খেলে তৃপ্তি হয় না। শেষ করুন। আপনি এই বাটির মধ্যে খান। আমার আজ ভাইয়া মাঝে মাঝে বাটির মধ্যে ভাত তরকারি মাখিয়ে আমাকেও খাওয়াতো, ভাইয়া নিজেও খেত। আবৃশ আমার কথা বাড়ালো না, বাটির মধ্যে ভাত নিয়ে খেতে লাগলো।
তার তো অনেক ক্ষুধা লেগেছে। অনুভার বলার অপেক্ষায় ছিল। অনু অর্ধেক খেয়ে হাত ধুয়ে নিল। হাত অনেক চলছে। আবরেশম সব খেয়ে গুছিয়ে টেরেসে টেবিলের উপর রাখলো। আবার অনুভার পাশে বসলো। হাত দেখান। অনুভা একটু কাচুমাচু করতে লাগলো, সাথে লজ্জা তো আছেই। কি হলো দেখান। অনুভা হাত বাড়িয়ে দিল। আবরেশাম আটকে উঠল। হাতের তালু এমন লাল হয়েছে যেন টোকা দিলেই রক্ত বের হবে। ডক্টর দেখাননি? জেল ব্যবহার করতে দিয়েছে। সে জেল কোথায়? শেষ হয়ে গেছে। মাকে বললেই তো নিয়ে আসতো। আমি দিতাম না, সব সময় বড় মা দিয়ে দিত, তাই আগ্রহ নেই। তার মানে এখানে আসার পর একদিনও ব্যবহার করেননি? হাত বাড়িয়ে ধরতে গিয়ে ওর শাম হাত গুটিয়ে নিল। রুমে যান, আমি ক্রিম নিয়ে আসছি। শাম গম্ভীর শক্ত গলায় বলল। অনুভা উঠে ধীর পায়ে রুমে ঢুকলো। শাম দ্রুত পায়ে নিচে গিয়ে একটা ক্রিম অনুভার হাতে দিয়ে বলল, ভালো করে হাতে মালিশ করিয়ে দিন। অনুভা ক্রিম দেওয়ার আগে সিপি খুলে দিল। অনু ক্রিম দিবে এমন সময় চতুর্দিক থেকে আছানের ধ্বনি ভেসে আসলো। অনু ক্রিম না দিয়ে রেখে দিল। আবরেশাম দ্রুত অনুর রুম থেকে বেরিয়ে গেল। অনু উঁচু করে নামাজ আদায় করলো। ভালোভাবে বাম হাতের সাহায্যে ডান হাতের তালুতে ক্রিম দিল। পুরো রাত না ঘুমানোর ফলে মাথা ভারী ভারী লাগছে। অনুভা বিছানায় চুপ করে শুয়ে পড়ল। শরীর ক্লান্ত থাকায় কয়েক মিনিটের মধ্যেই ঘুমিয়ে গেল। অনুভা সোফার উপর পা ভাঁজ করে বসে বাদাম খাচ্ছে। সাহির অনুভার চুল দিয়ে দাড়ি মোছ বানিয়ে আরাবিকে দেখাচ্ছে আর খিলখিলিয়ে হাসছে। মাঝে মাঝে চুলে টান লাগলে চোখ মুখ কুচকে দিচ্ছে। শাহির, অনুভাকে ছাড় ভাই, ব্যথা পাচ্ছে। আরুপি, তুমি আমাকে হিংসা করো তাই না? ওই পিচকি, তোকে আমি হিংসা করব কেন? এই যে মাই বিবির সাথে দেখে আমার বিবির চুল আমি ধরেছি, তোমার এত জ্বলছে কেন? আরাবি আর অনুভা সাহিরের দিকে পূর্ণ দৃষ্টি দিল। আরাবি সাহিরের কান ধরে বলে, তোর বেবি হবলো কবে? বিবি বলার আগে বিয়ে করতে হয় পাকা বুড়ো। ছাড়ো কান, আমি তো অবশ্যই বিয়ে করব। বলো বলো, অনু আমাকে বিয়ে করবে না? আবির সিঁড়ি দিয়ে নামতে নামতে সাহিরের কথা শুনে দম ফাটা হাসি দিল। কিরে আন্ডা বাচ্চা, তোর বয়স আর ক্যাটগার্লের বয়স দেখছিস? আবির ভাই, ভালোবাসার কাছে বয়স লাগে না। বিয়ের প্রস্তাব পাঠা, আমি তোর হয়ে সুপারিশ করব। আব্বু আম্মুকে নিয়ে আসবো মেজমার কাছে। এসে কি বলবি? আবির হেসে কুটি কুটি খাচ্ছে। বলবো মেজমা, আমি অনুকে ভালোবাসি, বিয়ে করতে চাই, না দিলে মাই বিবিকে নিয়ে পালিয়ে যাব। আবির আরাবি খা খা করে হেসে উঠল। আবার অনু পাখিকে ভালোবাসেন বুঝি? পরিচিত কণ্ঠ শুনে অনু চট করে সদর দরজায় চোখ দিল। আয়াত, সারা খান, আয়েশা দাঁড়িয়ে আছে। আয়েশার পেছনে অচি দাঁড়িয়ে সাহিরের দিকে তাকিয়ে আছে। অনু লাফ দিয়ে উঠে ছুটে সারা খানকে জড়িয়ে ধরল। সারা খানের বুকের সাথে মিশে গেল। জোরে জোরে শ্বাস নিচ্ছে, যেন কত বছর পরে অক্সিজেন পেয়েছে। সারা খান হু হু করে কেঁদে উঠলেন। কতদিন পর কলিজাটাকে পেয়েছেন। প্রতিক্ষণ এই অবুঝ মেয়ের জন্য ধুকে ধুকে গুমড়ে মরছে। এক নজর দেখার জন্য পাগল হয়ে থাকতেন। শতবার হ্যালোসিনেশন হয়েছে, তার আয়ত্ত নেই। কতবার মনে হয়েছে অনু তাকে জড়িয়ে ঘুমিয়ে আছে। কতবার মনে হয়েছে অনু তাকে খুব জোরে জোরে ডাকছে। সারা খান অনুভার মাথায় পরপর কয়েকটা চুমু দিল। আয়েশা ঠায় দাঁড়িয়ে ফুট ফুট করে কান্না করছে। অনুভার দিকে অভিমানী নয়নে তাকিয়ে আছে। অনু পাখি, ভেতরে নিয়ে আসো। তুমি বড় মাকে দরজাতেই দাঁড়িয়ে রেখেছো। অনুভা সারা খানকে ছেড়ে ভেতরে যাওয়ার রাস্তা করে দিল। সবাই ভেতরে এসে বসলো। আয়েশা অনুভার দিকে দেখেও যেন দেখছে না। অনেক অভিমান জমা হয়েছে। আয়াজ অনুভাকে বুকে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিল। অচির মাথা নিচু করে সোফায় বসে আছে। অনুভা অচির দিকে তাকিয়ে ভেতর আত্মা কেঁপে উঠল। অচির বলিষ্ঠ দেহ কেমন জীর্ণ শীর্ণ হয়ে গেছে। মাথার চুলগুলো একদম ছোট ছোট কবে কাটা। গায়ে সাদা টি শার্টের সাথে কালো জ্যাকেট পরা। কেমন যেন আগের মতো চাকচিক্য লাগছে না। মলিন চেহারায় বিষাদের ছাপ স্পষ্ট। তার মানে কি অনুর অজি ভাই ভালো নেই, নাকি সংসারের চাপে চাকচিক্য করার সময় হয় না? 1 মাসের মধ্যে মানুষ এত পরিবর্তন হয় কিভাবে?
অনু ভাবতে পারছে না